এই সম্পর্কিত বলবৎ প্রাসঙ্গিক আইনের বিধানাবলী সাপেক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করতে পারবে। তো এখানে আমাদের প্রস্তাবনাটা হচ্ছে যে এই ধারায় আমাদের সংযোজন হিসেবে উল্লেখ করতে হবে যে সরকার ট্রাইব্যুনালকে তথ্য প্রযুক্তিগতভাবে উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার আইন 2020 এর সেকশন 3-1 এবং একই সাথে 3-এর সাবসেকশন 2 ধারাসমূহ, সাক্ষ্য আইনের সংশোধন আইন 2022-এর সেকশন 65 সাবসেকশন ক এবং সেকশন 65 সাবসেকশন খ এর ধারাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করার উপর আমরা জোর দিচ্ছি। বেসিক্যালি যেটা আমরা যুক্তি এখানে দাঁড় করাচ্ছি যে আইনের ধারাগুলো উল্লেখ থাকলেও অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্রয়োজনীয় সম্পদ বা লজিস্টিক্যাল সাপোর্ট বা দক্ষতা না থাকার কারণে ধারাসমূহের যথাযথ বাস্তবায়নে আমাদের জটিলতার সম্মুখীন হতে হয়। তো এই চ্যালেঞ্জগুলোর আমরা মোকাবিলা করার জন্য চাচ্ছি সরকার থেকে যেন এই ধরনের ইকুইপমেন্ট প্রোভাইড করে বা লজিস্টিক্যাল সাপোর্ট প্রোভাইড করে যেন আসলেই সত্যিকার অর্থে আমাদের এই তথ্য প্রযুক্তির আইনটাকে কার্যকর ব্যবহার করা যায় সেটার উপর আমরা জোর দিচ্ছি। আমরা পরবর্তীতে চলে যাব সেকশন 25-এর পদে, যেখানে বলা হয়েছে যে থানার অফিসার ইনচার্জের দায়িত্ব একদমই নিউ ইনস্টিটিউশন করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী থানায় হাজির হলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে তাহার অভিযোগটি এজাহারভুক্ত করবেন এবং ক্ষেত্রমতে এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। দুইয়ে বলা হয়েছে যে অভিযোগকারীর প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সমূহ থানায় হাজির হলে তাকে কেবল এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না যে তার ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন এলাকায় ঘটিয়েছে এবং বরং যে থানাতে অভিযোগ দায়ের করা হোক না কেন ওই থানার অফিসার ইনচার্জ অবিলম্বে অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন, অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করবেন এবং অনতিবিলম্বে কেস গাড়ি সহ অভিযোগকে উপযুক্ত থানায় ফেরত করবেন। তো এখানে আমাদের প্রস্তাবনাটা হচ্ছে যে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী থানায় সশরীরে হাজির হোক অথবা অনলাইনে আবেদন করুক না কেন সেটা অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে এজাহারভুক্ত করবেন এবং ক্ষেত্রমতে এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এবং একই সাথে আমরা এখানে যে 2 নম্বর ক্লজ আছে সেখানেও আমরা জোর দিচ্ছি যে অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় সশরীরে হাজির হোক অথবা অনলাইনে অভিযোগ দায়ের করুক না কেন তাকে এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না যে তার ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন এলাকায় ঘটেছে, বরং যে থানাতে অভিযোগ দায়ের করা হোক না কেন উক্ত থানা অফিসার ইনচার্জ অনতিবিলম্বে অভিযোগকারী বক্তব্য লিপিবদ্ধ করবে। তো এখানে আমাদের যুক্তিটা হচ্ছে এটাই যে আমরা সবাই জানি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে হচ্ছে যৌন এবং লিঙ্গ সহিংসতায় ভুক্তভোগী যে নারীরা রয়েছেন তারা অনেক ক্ষেত্রেই হচ্ছে সামাজিক, পারিবারিক এবং পারিপার্শ্বিক নানা চাপে লোকচক্ষু ধোয়ে থানায় অনেক সময় সরাসরি হাজির হয়ে অভিযোগগুলো দায়ের করার সাহস পান না। সেক্ষেত্রে অনেকেই কিন্তু চান যদি অনলাইনে অভিযোগটা দায়ের করার একটা খুব স্মুথ একটা ওয়ে থাকে। তো এই জন্যই আমরা চাচ্ছিলাম যেন এখানে সরাসরি হাজির হওয়ার পাশাপাশি যেন অনলাইনেও আমরা অভিযোগটা দায়ের করতে পারি সেরকম একটা সিদ্ধান্ত এখানে রাখা যায়। নেক্সটে আমরা যাচ্ছি যে 26-এর ক, যেখানে বলা হয়েছে যে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। তো এখানে বেসিক্যালি সময় স্বল্পতার কারণে আমরা একদিন পুরোটা গোথ্রু করছি না, জাস্ট এখানে আমরা বলছি যে আমাদের এখানে যে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালটা গঠনের কথা বলা হয়েছে, আমরা চাচ্ছি যে এই ট্রাইব্যুনালকে অবশ্যই শিশু আইনের অধীন শিশু ট্রাইব্যুনালের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কারণটা কি যে শিশু সম্পর্কিত ব্যাপারে দুটো পৃথক ট্রাইব্যুনালের পদ্ধতিগত যদি কোনো বিভ্রান্তি থেকে যায় বা কোনো ভিন্ন চর্চা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যেই ন্যায় বিচার চাওয়ার জন্য যে ফাইটটা সেটা অনেকাংশে কিন্তু বাধাগ্রস্ত হবে। তাই আমরা চাচ্ছিলাম যে দুটো পৃথক ট্রাইব্যুনালে সব ধরনের পদ্ধতিগত বিভ্রান্তি ও ভিন্ন চর্চার মতো জটিলতা এড়ানোর জন্য ট্রাইব্যুনালে যখন কাজ করা হবে তখন যেন শিশু আইনের অধীনে যে ট্রাইব্যুনালটা রয়েছে সেটার সাথে যেন সামঞ্জস্যপূর্ণভাবে এটা রান করে সেখানে আমরা জোর দিচ্ছিলাম। সেকশন 31 যেখানে আমরা বলবো যে একদমই এটাও আমাদের নতুনভাবেই একদম যুক্ত করা হয়েছে এই খসড়া অধ্যাদেশে, যেখানে বলা হয়েছে যে টাইটেলটা হচ্ছে নিরাপত্তামূলক হেফাজত। এই আইনের অধীন কোনো অপরাধের তদন্ত বা বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট মনে করেন যে
কোনো নারী বা শিশুকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন, তাহলে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট শিশু আইন 2013 এর বিধান সাপেক্ষে উক্ত নারী বা শিশুকে কারাগারের বাহিরে বা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে নির্ধারিত স্থানে সরকারি কর্তৃপক্ষের হেফাজতে বা ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেটের বিবেচনায় যথাযথ অন্য কোনো ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখার নির্দেশ দিতে পারবে। তো এখানে আমাদের সুপারিশটা হচ্ছে যে অভিযোগ দায়ের হতে শুরু করে বিচার কার্য নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভুক্তভোগী ব্যক্তি একই সাথে তার পরিবার এবং মামলার সংশ্লিষ্ট যে সাক্ষীরা রয়েছেন তাদের জানমালের সার্বিক সুরক্ষা এখানে নিশ্চিত করতে হবে। কারণটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে অপরাধী যখন জামিনে মুক্তি পেয়ে যায়, সেই জামিনে মুক্ত থাকাকালীন সময় তিনি নানানভাবে হুমকি ভয়ভীতি প্রদর্শন করে ঠিক সময়ে সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত না থাকা এবং মামলা প্রত্যাহার তাকে বাধ্য করা, এই ধরনের কাজগুলো করে থাকে। তো এই ধরনের পরিস্থিতি প্রতিহত করার লক্ষ্যে বেসিক্যালি আমরা চাচ্ছিলাম যে একদম শুরু থেকে অভিযোগ দায়ের থেকে শুরু করে একদম বিচার কাজটা শেষ না হওয়া পর্যন্ত যেন আমাদের এই মামলা সংশ্লিষ্ট অভিযোগকারী, তার পরিবার এবং একই সাথে যারা সাক্ষী রয়েছেন তাদের যেন জানমালের প্রপার সুরক্ষা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সেদিকে আমরা জোর দিচ্ছি। তো আমাদের বেসিক্যালি ধর্ষণ আইন সংস্কার জোটের পক্ষ থেকে আমাদের যে খসড়া নারী শিশু নিয়ন্ত্রণ দমন অধ্যাদেশটা রয়েছে, সেখানে একটু মতামত দেওয়া ছিল। যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ধরনের কমেন্ট থাকে আপনারা শেয়ার করতে পারেন।